এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এসব আপনাদের কীর্তি আমি জানি, আমার জালে দেওয়া ফাঁসানি সব। আর আমার পরিবার এসব জানে না। আপনাদের মাইয়া বাঁচতে ভয়ে নিজেই নিজেরে গুলি করছে। তাই এখন বেশি চিল্লাইলে আমার বিবিজান দাদাজান সবাই আপনাদের মাইয়ার আসল রূপ সম্পর্কে জানবো, আর পরে খেলা লাগবো। আপনারা তো জানেন আপনাদের কি দোষ। তৌসিরের কথা শুনে নাজহার পরিবারের লোক আর তো শব্দ করেননি কেউ, কারণ ওনারাই তো সব কিছুর মূল। এত কিছুর পর্যায়ে তৌসির নাজহাকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। আর কথা বলার প্রয়োজন নেই। তৌসির নিশ্চুপ হয়ে বসে আছে। তখনই ওর পাশে এসে রুদ্র দাঁড়ায়। রুদ্রকে দেখে তৌসির ওর দিকে এক নজর তাকায়, ফের কিছু না বলে চুপ হয়ে যায়। আর রুদ্র তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, ভাই ভাবির কোনটা হইব না, চিন্তা করিও না। তৌসির রুদ্রের কথায় ওর চোখের দিকে তাকিয়ে কাঁধে রাখা রুদ্রের হাতটা নিজ হাতে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা কি আর এমনি এমনি হয় রে রুদ্র? পেটের মাঝখানে যদি লাইগা যাইতো তাইলে আমার কত বড় ক্ষতি হইতো ভাবতাছস? রুদ্র কি বলে তৌসিরকে সান্ত্বনা দিবে তা ওর জানা নেই। কি বলা উচিত তা বুঝে ওঠার ক্ষমতা ওর নেই। তৌসির যে নাজহাকে বাঁচিয়ে রেখেছে হাতে আশ্চর্য রুদ্র, তার উপর তৌসিরের এমন চিন্তা করা। রুদ্র জীবনের প্রথম দেখছে তৌসিরকে এতটা চিন্তিত হতে কিছু নেই। ঠোঁট চোখ মুখ শুকিয়ে যাচ্ছে বারবার। তৌসিরের হাত পা কাঁপছিল যখন তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠছিল হসপিটালে আসার জন্য। রুদ্র কিছু মুহূর্ত চুপ থেকে তৌসিরকে বলে, আসছিলাম বলতে ভাবির জ্ঞান ফিরছে, তুমি চাইলে দেখা করতে পারো। শাওয়া, তো আগে বলবি না এটা? আমি এতক্ষণ ধরে এটার অপেক্ষা করছিলাম। এই বলেই তৌসির দ্রুত পায়ে কেবিনের দিকে অগ্রসর হয়। সিদ্দিক সাহেব তৌসিরকে যেতে দেখে উঠে এসে রুদ্রকে জিজ্ঞেস করেন, নাজাহার জ্ঞান ফিরছে? হ্যাঁ। আমি যাইতে পারমু? রুদ্র ওনার করা প্রশ্নে থতমত খেয়ে যায়। কি উত্তর দিবে বুঝে পাচ্ছে না। কিছু সময় চুপ থেকে কেবিনের দিকে তাকিয়ে বলে, আপনি এখন না যাওয়াই ভালো তালই মশাই। ভাই সাহেব তো গেল, এখন ভাই চলে আইলে যাইবেন না হয়। সিদ্দিক সাহেব রুদ্রের কথায় যুক্তির গন্ধ পান। মনটা খচখচ করছে মেয়ের জন্য, কিন্তু কি আর করা। আগের জায়গায় চুপ করে বসে যান। উনি বসতেই তালহা ভাই হালকা গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, জ্ঞান ফিরল নাজহার? হ্যাঁ, তৌসির গেছে দেখা করতে, না জানি মারে টারে কি না। তোমার কি মনে হয় তৌসির ভাই ওকে মারবে? এত বড় ঘটনা ও ঘটিয়েছে, তারপরও তৌসির ভাই কতটা ব্যাকুল হয়ে আছে। আর এখন ওকে মারবে বলে মনে হয়? দেখো গিয়ে ওকে জড়িয়ে ধরে হয়তো কান্না করতেছে। মাস্টার চাচু এতক্ষণ চুপ ছিলেন। তালহা ভাইয়ের কথায় উনিও মত দিয়ে বলেন, তৌসির আর যাই হোক, নাজহারে ফুলের টোকাও দিব না। সেদিন দেখলাম নিজ হাতে নাজার পা ধুয়ে দিতেছে, তাও রাস্তার মধ্যে। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসে তৌসির ভাই ওকে, আর ও কি করলো? আর কি করতেছে? সব তোমাদের জন্য। তোমরা এসব থেকে ওকে বের করে দাও, একটা সুন্দর সংসার করতে দাও ওকে। তৌসির ভাই ভালো রাখবে ওকে। এই বলে তালহা ভাই উঠে দাঁড়িয়ে অন্যদিকে হনহনিয়ে চলে যান। সিদ্দিক সাহেব আর নাদের সাহেব স্তব্ধ হয়ে বসে থাকেন আগের জায়গায়। এদিকে তৌসির নাঝার কাছে ব্যাডের পাশে রাখা টুলে বসে আছে। হাসপাতালের সাদা চাদরে ফ্যাকাশে মুখে শুয়ে আছে নাঝা। তার নিরীহ চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তৌসিরের চোখের গভীর শূন্যতায়। তৌসিরও নিশ্চুপ। নাঝার এই কালচে সবুজ বাধ্য চাহনিতে সে নিজেও এক মায়াবী বাঁধনে আটকে আছে। দীর্ঘ নীরবতা ভেঙে নাঝা ধীরে ধীরে মুচকি হাসে। এই ক্ষীণ হাসিতেই লুকিয়ে আছে এক গোপন অহংকার। ফিসফিস করে সে শুধাই, তৌসির সাহেব, আমি বড্ড বোকা। এ শুনে তৌসিরের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। সে হাত বাড়িয়ে নাঝার ডান হাতটি আলতো করে নিজের মুঠোয় পড়ে নিয়ে বলে, এসব ছাড়ো, কেমন লাগছে? মেয়র সাহেব, আমার মতো গদ্দারকে বাঁচিয়ে রাখার কারণ? বহুত হিসাব তোমার লগে বাকি। এত সহজে মরলে ওই হিসাবের কি হইব? আমি জানি
জানি তো নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নয়তো আমায় বাঁচিয়ে রাখার মতো মানুষ যে আপনি না। তৌসির আর কিছু বলে না। বলার ইচ্ছে ছিল অনেক কিছু, অনেক সময় নিয়ে অনেক কিছু বলবে, তবে এখন না, এখন থাক, বলার প্রয়োজন নেই বেশি কিছু। তৌসির কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে নাজহার দিকে ঝুঁকে তার উপর থেকে পাতলা সাদা চাদরটা সরিয়ে নেয়। এ দেখে নাজহা ছটফটে উঠে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথায় কোনো উত্তরে শুধায় না, চুপচাপ হাত বাড়িয়ে ওর প্যাটের উপর থেকে পরনের মেডিকেলের শার্টটা সরিয়ে অপারেশনের জায়গাটিতে চোখ বোলায়। চোখ বোলানো শেষে মৃদু স্পর্শে হাত বুলিয়ে দেয় সেখানে। নাজহা হঠাৎ তৌসিরের ঠান্ডা স্পর্শে নাজহার শরীরটা আচমকা শিউরে ওঠে ও হিসিয়ে আওয়াজ করে, এভাবে হাত দিচ্ছেন কেন? কাতুকুতু লাগছে, ব্যথাও লাগছে তো। ব্যথা? তৌসির নাজহার মুখে শুনে অবাক হয়। নাজহা কি আদৌ ব্যথা বুঝে? সে হয়তো জানে শরীরে আঘাত লাগলে কেমন লাগে, কিন্তু সে বোঝার গভীরতা কতটুকু? কিন্তু তৌসিরের অন্তরের অন্তঃস্থলে যে নীরব ক্ষয়, যে যন্ত্রণা তিলে তিলে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, সে তীব্র বেদনার ভার কি নাজহা কখনো অনুভব করতে পারবে? নাজহার পক্ষে কি বোঝা সম্ভব আপন মানুষের জন্য কতটা হাহাকার জমা হলে একজন মানুষের ভেতরটা এমন শূন্য হয়ে যায়? মনে হয় না, না, সে বোঝে না। কারণ সে যদি সত্যি বুঝতো, যদি এক মুহূর্তের জন্য তৌসিরের এই ছটফটানি, এই নীরব কান্না সে দেখতে পেত, তবে সে কখনোই এমনটা করতে পারতো না। নাজহা নিজেকে এভাবে আঘাত করে, নিজেকে কষ্ট দিয়ে তৌসিরকে এমন নিদারুণ যন্ত্রণার মধ্যে ফেলতো না। তার এই না বোঝাটাই তৌসিরের ব্যথাকে আরো তীব্র করে তুলেছে। নাজহা নিজেকে উপরাচ্ছে, আর সে আগুনের আছে তৌসিরের হাহাকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তৌসির কিছু সময় চুপ থেকে পাশ ফিরে নাজহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই ব্যথা বোঝোস নাজহা? তোরে মরণের দুয়ারে টলতে দেখে কতটা ব্যথা আমার হইছে, সেইটা তুই বুঝোস নাজহা? নাজহা, তুই এত বোকা কেন? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দিতে পারে না, নিরুত্তর রয়ে যায়। অনুশোচনা নাজহার না হলেও কোনো এক অজানা কারণে নিজের মনে এক আলাদা খারাপ লাগা কাজ করে। ওকে চুপ করে থাকতে দেখে তৌসির সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, বদমাইশির কঠিন পর্যায়ে তুই চলে গেছিস। তোর কপালে দিনরাত নিয়ম করে খালি ফড়িন দিয়া বাড়ি দিয়া তোরে ঠিক করতে হইব। লনটি তৌসির, আমার না বেঁচে থাকার ভারী আক্ষেপ। যখন গুলি লেগেছিল খুব ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আক্ষেপের সমাপ্তি ঘটল বুঝি। তবে না, তা হয়নি। এই ঘৃণার জীবন আরো কাটাতে হবে। আর নাটকের বাণী গাইস না। গুলি তো আমারে মারতে চাইছিলি, যখন পিস্তল ঘুরাইতে পারস নাই তখন বাঁচার লাইগাই নিজেরে মারছস। নাজহা অবাক হয়। তৌসির এটাও জানে, জেনে ওকে বাঁচিয়েছে? কি জন্য তৌসির ওকে বাঁচিয়ে রাখলো? নাজহা বিস্ময় আড়াল করে সহজভাবে বলে, সে তো বটেই, তারপরও মনে হয়েছিল বাঁচবো না। আচ্ছা, এই গদ্দারকে আমারে বাঁচিয়ে রাখলেন যে, কারণটা কি জানতে পারি? সবাই তো ভালোর লগে ঘর করে, আমি না হয় গদ্দারের লগেই ঘর করলাম, একটু ভিন্ন থাকলাম। নাজহা নিশ্চুপ থাকে। তৌসির কি মতলবে ওকে বাঁচিয়ে রেখেছে কে জানে। এখন কোনোভাবে বাঁচলেই হলো। কি জন্য বেঁচে আছে জানার প্রয়োজন এই মুহূর্তে অন্তত নাজহা বোধ করছে না। তৌসির নাজহার পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ওর পায়ের পাতায় আঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে, চেতাইছে পায়, ইঞ্জেকশনের প্রভাব চইলা গেছে। এ বলে তৌসির নাজহার ডান পায়ের তর্জনী টেনে ধরে। নাজহা হালকা ব্যথা পেয়ে চোখ মুখ খিচিয়ে আওয়াজ করে, তৌসির আস্তে টানুন, ছিঁড়ে নেবেন তো। দূর সিনাল, এমনে টানাটানি মারাইস না। আমি তোর পায়ের আঙুল টানতাছি, আর কিছু না। আপনি এভাবে টানছেন কেন? আমার পা থেকে হাত সরান। আমি মনে হয় বলিনি টানতে। হ্যাঁ, তোর পা ধরার শখ আমার নাই, শুধু দেখতেছিলাম চেতন আইছে নাকি। বিরক্তিতে কথা বলে তৌসির নাজহার কনিষ্ঠ আঙ্গুল ধরে টেনে ধরে। নাজহা আবারও আওয়াজ করে ওঠে, আপনি খুব খারাপ তৌসির, কেন আমার সাথে ফাজলামি করছেন? আমি ফাইজলামি করতেছিনি, তুমি বুঝবা না কি জন্য এটা করলাম। আচ্ছা হয়েছে, পা থেকে হাত সরান এখন। কেমন কেমন লাগে আমার। তৌসির নাজহার কথার উত্তরে কিছু বলবে, তার আগেই নাজহার বাবা আর মাস্টার চাচ্ছু
কেবিনের দরজা খুলে প্রবেশ করেন। তারা বাইরে থেকে দেখেছেন তৌসির যে নাঝার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর নাঝা মুচকি হেসে কপাল কুচকে ওকে কিছু বলছে। সিদ্দিক সাহেব এমন একদমই আশা করেননি। তারা প্রবেশ করে শুকনো কাশি দেন। তৌসির কিছুটা সংকোচে পড়ে উঠে দাঁড়ায়, মনে মনে গালি দেয়। শাওয়া মাওয়া ফাইরা পাছায় লাথি দিয়া বের কইরা দিতে মন চাইতেছে খানকির পোলাদের। তৌসির এদের এই নাটক সহ্য করতে পারে না, একটু পারে না। উঠে দাঁড়িয়ে তৌসির এবার নাঝার দিকে তাকায় এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলে, তুমি কথা কও, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই বলেই তৌসির সামনে এক কদম আগাতে নেয়, তখনই নাঝা তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৌসিরকে চোখ দিয়ে ইশারা করে কাছে ডাকে। এই প্রকাশ্য আহ্বানে তৌসির কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। শ্বশুরদের সামনে নাঝার কাছে যাওয়াটা কেমন দেখায়, কিন্তু না গিয়ে উপায় নেই। তাই সিদ্দিক সাহেবদের দিকে তাকিয়ে সে আমটামটা করে হেসে নাঝার দিকে এগিয়ে যায়। নাঝার মুখের কাছে ঝুঁকে যায় কি বলবে ও তা শোনার জন্য। ঝুঁকতেই নাঝার উষ্ণশ্বাস তৌসিরের কানে এসে লাগে। নাঝা ফিসফিস করে আবদার জানায়, খিদে পেয়েছে, ভারী কিছু নিয়ে আসেন। কিপটামি করে আবার 5 টাকা দিয়ে বন নিয়ে আসেন না। আচ্ছা, আনবনে। এই বলেই তৌসির সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। তৌসির চলে যেতেই মাস্টার চাচ্চু এগিয়ে সে নাঝাকে তুলে হেলান দিয়ে বসতে সাহায্য করেন এবং জিজ্ঞেস করেন, কেমন লাগছে এখন? আর কেমন লাগবে? গুলি খেয়েছো তো তুমি, বোঝো না কেমন লাগে? তুই এত বোকা কেন রে মা? তোরে তৌসির জীবনেও মারতে না, এইটা না বুঝা গুলি করলি, যদি অন্য কোথাও লাগতো। বাবার কথায় নাঝা এক দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে ওনার দিকে, তারপর হেলান দিয়ে বলে, আর কি হতো? মরে যেতাম। কিভাবে বুঝবো ওই লোক আমায় মারবে না? আমার পেট বরাবর পিস্তলের নল ধরে জিজ্ঞেস করতেছিল উদ্দেশ্য কি। যদি গুলি না খেতাম তাহলে আজ সারা রাত আমারে ভয় দেখাতো, অতঃপর এক সময় সত্যিটা জেনে যেত। আব্বা তোসের শেখদারের খেলার কাছে আমাদের খেলা এখনো পুঁটি মাছের মতো, তার লগে পারবো না। দেখ, পারবো না সেটা আমরাও জানি, তবে না পারলেও কিছু একটা একাংশ করতে পারবো। তৌসিরের দুর্বলতা তুই, আর তাই তোর সব দোষ ওর কাছে তুলা পরিমাণ তুচ্ছ, আর এটাই সুযোগ। তুই কিভাবে কি করবি জানি আমরা, আমাদের উদ্দেশ্যটা সফল হলেই হলো। নাঝা বাবার দিকে তাকায়, নিজের ভেতরের দ্বিধা প্রকাশ করে বলে, আব্বা ওই লোকটা খুব খারাপ, কিন্তু জানো আমার বেলা বড়ই অদ্ভুত তার আচরণ। আমার জন্য এক প্রকার সে পাগল। মানুষ সযত্নে যেভাবে আপন কিছুকে সাজিয়ে রাখে ওভাবে আমায় রাখতে চায়। কত মিথ্যা যে আমার জন্য বলে তার হিসেব নেই। আমার বলা কত বিশ্রী কথা যে হজম করে তার শেষ নেই। আচ্ছা, এই লোককে আমার কি ঠকানো আদৌ উচিত? সিদ্দিক সাহেব নাঝার কথায় কঠোর হয়ে যান। তিনি নাঝার আবেগ নিয়ন্ত্রণে আনেন। নারীদের একটাই সমস্যা, আর তা হলো অতিরিক্ত আবেগ। মারে, আবেগের জলে ভিজায়া যার লাইগা গেছো তা করো, বুঝছো? নইলে তুমিও তোমার পাওনা পাইবা না। নাঝা চুপ হয়ে যায়। তৌসিরকে ঠকাতে তার বুকে খুব করে বাঁধে। তৌসির যাওয়ার সময় নাঝা যখন কেঁদেছিল, ওই কান্না মিথ্যা ছিল না, ওই কান্না ছিল আফসোস এবং মিথ্যার আশ্রয় নেওয়ার আফসোসে। আর নাঝা নিয়তির কাছে বাধা। যদি এইসব নিয়ম ভাঙতে পারত তবে সে তৌসিরকে এত বাজেভাবে ঠকাতো না। তৌসিরের মুখের দিকে তাকালে তার কলিজা ফেটে যায়। তৌসির খারাপ, কিন্তু নাঝার সাথে আজ অব্দি খারাপ কিছু সে করেনি। উল্টো সবসময় নাঝাকে খুশি রাখার চেষ্টা করেছে, অথচ নাঝাই নাকি ওর পিঠে ছুরি মারছে। মাথা নিচু করে নাঝা জিজ্ঞেস করে, কেউ এলো না আমায় দেখতে? কে? এসেছে, আমরা গিয়ে পাঠাচ্ছি, হ্যাঁ, এলেই দেখতে পাবি। সিদ্দিক সাহেব নাদারের কথায় উঠে দাঁড়ান এবং নাঝার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালো থাকিস, যত্ন নেওয়ার কথা বলবো না, কারণ তোর জন্য আপদ তো তৌসির যথেষ্ট। হ্যাঁ, তৌসিরই আমার জন্য যথেষ্ট। এই উত্তরে একই সাথে ছলনার স্বীকৃতি এবং এক আলাদা কষ্ট লুকিয়ে আছে। সিদ্দিক সাহেবরা চলে যেতেই ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তালহা ভাই। নাঝার ওনাকে দেখে অবিশ্বাসী চোখ বরফ হয়ে উঠল। হঠাৎ পাওয়া বিস্ময়ে দেহটা কেঁপে উঠল। হাতে পায়ে শিরশিরে আতঙ্কের ঝাঁকুনি নেমে এলো। নাঝা ঠোঁট নেড়ে অনেক দ্বিধায় উচ্চারণ করলো, আপনি?
তালহা ভাই ধীর পায়ে এসে নাজহার ব্যাডের পাশে রাখা টুলটিতে বসতে বসতে ওকে জিজ্ঞেস করেন, কেমন লাগছে এখন? কেন এমন বোকামি করলি? কোন লালসায় মারলাম তা অবশ্য এতক্ষণে আপনার জানা হয়ে গেছে। জানি। তাহলে জিজ্ঞেস করছেন যে? নাজহা, এগুলো বোকামি, এগুলো ছাড়। এমন করিস না, এগুলো পাপ। তোর সংসার, সুন্দর সংসারটা নিজ হাতে শেষ করিস না। আপনাকে পাওয়ার লালসায় এমন 2-4টে পাপের অধিকারিণী হতে আমার দ্বিধা নেই। তালহা এমন উত্তর আশা করেনি। উনি ভেবেছিলেন নাজহা হয়তো ওনাকে ভুলে গিয়ে নতুন করে জগৎ বুনেছে। তবে আজ ওনার সব ধারণা পাল্টে গেল। সে তার জেদ নিয়ে আছে। তালহা ভাই স্তব্ধতা কাটিয়ে বলেন, আমার জন্য এমন পাগলামি করিস না নাজহা, বুঝ বাস্তবতা। সবকিছুর আগে আপনি ব্যতীত পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ। নাজহা, আবেগ ঝাড়। আবেগ দিয়ে বিবেচনা করলে হয় না, বাস্তবতা বড্ড কঠিন রে। আবেগ? নাজহা এই শুনে তালহা ভাইয়ের দিকে তাকায়। প্রতিবারই উনি এমন করেন। যখনই ভালোবাসা প্রকাশ করেছে তার নাম আবেগ দিয়ে তিনি দূরে ঠেলে দিয়েছেন। আজও তাই করলেন। এত নিষ্ঠুর কেন তিনি? নাজহা বড্ড অসহায় ভঙ্গিতে ওনাকে কয়েকটা কথা বলার জন্য মুখ খুলে আজের সুযোগ বলে দিক সব, যতটুকু পারে। নিজেকে আমায় ভালোবাসতে বাধ্য করলেন, আবার ছাড়তেও বাধ্য করলেন। এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি আপনি হলেন? তালহা ভাই, আমার না খালি দামি জিনিসের দিকে নজর যায়, ভালোবাসা, সুখ। আর আপনি, জ্বরের তীব্রতায় যখন মহাবিশ্ব ভুলে যাই, কেবল আপনি স্মরণে থাকেন। সম্ভবত আপনাকে এতটুকু ভালোবাসতে পেরেছি। আপনি আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। বড্ড অবেলায় আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, ভালোবেসেছিলাম। আমি অভিশাপ দেব না। যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আপনার সাথেও হয়। আমাকে তো আপনার জীবনে রাখলেন না, তবু মনে রাখেন এই পৃথিবীতে কেউ একজন আছে যে আপনাকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু আপনি তাকে বারবার ফিরে দিয়েছেন। তালহা ভাই, আপনি কি আমার হবেন না? পুনর্জন্ম বলতে তো কিছু হয় না। নাজহার প্রতিটি কথায় তালহা ভাইয়ের অন্তরে রক্তক্ষরণ ধরিয়ে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলেন, তোর এই কান্নায় আমার কিছু যায় আসে না নাজহা। তুই ইমোশনাল করার চেষ্টা করিস না আমায়। এই বলেই তপ্ত শ্বাস ছেড়ে মনে মনে ভাবেন, কত সহজে বলি আমায় কিছু যায় আসে না, কিন্তু আমার যে কি যায় কি আসে সেটা শুধুই আমিই জানি। তালহা ভাইয়ের এমন কথায় নাজহা চোখের পানি ছেড়ে দিয়ে ভাঙাচোরা স্বরে বলে, আমার অসহায় চোখের পানি মিথ্যা না, মিথ্যা না, বিশ্বাস করুন, মিথ্যা না। আমার হইন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসিনি, এই মিথ্যা অপবাদ অন্তত আমাকে দিয়েন না। আমার আপনাকে নিজের করে পাওয়ার বড্ড আফসোস। তালহা ভাই নাজহার মুখপানে তাকান। শুষ্ক চোখ দুটো এখন বিরহের পানিতে টইটুম্বর হয়ে আছে। খুব ইচ্ছে হচ্ছে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে দিতে নিজ হাতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজহাকে ছোঁয়ার অধিকার যে শুধুমাত্রই তৌসিরের। তালহা ভাই নাজহার কথার জবাব দেন, পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। তাই আফসোস কোনো বিষয় নয়। তালহা ভাই, কি নাম দিমু আপনারে? প্রেম, মায়া, নাকি শুধুই এক অনাকাঙ্ক্ষিত ধ্বংস? আবেগ দিতে পারিস। জানেন তালহা ভাই, দীর্ঘকাল ভালোবাসার পর বুঝলাম বহু বছর ভালোবাসা যায়, তবে একসাথে থাকা যায় না। নাজহার কথাগুলো ক্ষত বিক্ষত ভরসার মতো শোনালো তালহা ভাইয়ের কাছে। উনি কি বলবেন, কি বলার আছে ওনার? কিছু ব্যথা যে শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়। তালহা ভাই এবার নাজহার চোখে চোখ রেখে ম্লান সুরে বলেন, নাজহা, তোকে কিভাবে বোঝাই? রাত আমারও হয়, কিন্তু ঘুম হয় না। যা নসিবে আছে তাই হবে। মানলাম নসিবে যা আছে তাই পেয়ে যাব বা হয়ে যাবে, কিন্তু অন্তরে যে আপনি আছেন তার কি হবে? তালহা ভাই আর কিছু বলতে পারেন না, শুধু ওকে বলেন, তো আফসোস করিস না, সবশেষে আমরা পাই একটা অসহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না। ভালোবাসতে চেষ্টা কর তৌসির ভাইকে, ভবিষ্যতে জীবন সুন্দর হবে।
আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা কোনোদিন জন্মাবে না আমার। আমি এমন ভবিষ্যৎ চাইনি যেখানে শূন্যতার শূন্যস্থানে আলোর বড়ই অভাব। না, নাজহা হয়তো আরও কিছু বলতে চাইছিল, ঠিক তখনই দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে তৌসির। তৌসিরের হাতে খাবারের প্যাকেট। তৌসিরের উপস্থিতি টের পেয়ে তালহা ভাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ান। নাজহার দিকে তাকিয়ে ম্লান হাসেন তিনি, কিন্তু সেই হাসিতে বিদায়ের করুণ সুর স্পষ্ট। ক্ষীণ কণ্ঠে বলেন তিনি, আচ্ছা আমি গেলাম, সকালে আসবো না হয় আবার। নাজহা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চলে যাবেন? সত্যি চলে যাবেন? মুখের ভেতরটা মুচড়ে ওঠে তার। মুখ ফুটে যদি একবার বলতে পারতো, তালহা ভাই থেকে যান না আর একটু, শুধু একটু থেকে যান। কিন্তু আফসোস, নাজহার যে সেই সাধ্য নেই, বিন্দু পরিমাণও নেই। তাই বুকের ভেতরে জমে থাকা কান্নাটাকে গিলে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। হালতো করে মাথা তুলিয়ে অভিমানে জড়ানো গলায় বলে, আর আপনি কেন আসবেন? অযথা কষ্ট করার প্রয়োজন নেই তালহা ভাই। লাল চাচু, মোল্লা চাচু, ছোট চাচুকে বলিও আসতে। তালহা ভাই অবুঝ নন। নাজহার কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বড্ড অভিমানের ছোঁয়াটুকু তিনি ঠিকই পেলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, আচ্ছা তাহলে ভাই গেলাম। আচ্ছা। যাওয়ার আগে তালহা ভাই তসরির দিকে এগিয়ে সে তসরির কাঁধে হাত রেখে পরম বিশ্বাসে বলে ওঠেন, খেয়াল রাখেন তৌসির ভাই, ভারী আদরের আমাদের নাজহা, আর পারলে মাফ করে দিয়ে ওকে। জানি আপনি আগেই রাখবেন, একটু আগলে রাখেন, ভালো খারাপের বুঝটা এখনো আসেনি। চিন্তা করিও না তালহা বোন, তোমার অযত্নে থাকবে না। তসরির চোখে নিরলস আস্থার ছাপ দেখে তালহা ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তসরির মুখপানে চেয়ে বলেন, ভরসা করলাম, আসি। এই বলেই তালহা ভাই যাওয়ার জন্য সামনে পা বাড়ান। অন্যদিকে তৌসির ধীর পায়ে নাজহার দিকে অগ্রসর হয়। তালহা ভাই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। একবারের জন্য আর পিছু ফিরেন না। তাকালেই যে মায়া বাড়বে, পার চলতে চাইবে না। রুমের ভেতর এখন পিনপত নীরবতা। তৌসির নাজহার পাশে খাবারের প্যাকেটটা রাখে, তারপর শান্ত গলায় বলে, নোহমান স্যুপ এনে দিয়েছে, খাবে? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না। সম্পূর্ণ নিরুত্তর থেকে এক অচেতন দৃষ্টিতে তৌসিরের দিকে কেবল তাকিয়ে রয়। নাজহার এমন ভাবলে শিন চাওয়া দেখে তৌসির ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি তালো, এমনি তাকাস কেন? রাগ হয় না আপনার আমার উপরে? আমাকে এত যত্ন করছেন। তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে তার ছেলের হাসি। সে বাঁকা হেসে বলে, না হয় না জানোস তালুকদারের মাইয়া, তোর বেলায় আমার কোনো রাগ ক্রোধ কাম করে না। আমার চোখে তুই মানে নির্মূল। তৌসিরের কথায় নাজহা তপ্ত শ্বাস ছেড়ে হাসলো অল্পখানি। এই হাসিতে লুকিয়ে রইল বিষাদ, তীব্র এক বিষাদ। নাজহা হেসে বলে ওঠে, আপনার সব পাপ কবুল করে আমি যদি আপনায় মেনে নিই। নাজহার এই অতর্কিত কথায় তৌসির অভিভূত হয়ে নীরবতায় ডুবে যায়। চোখের পাতা ঝাপটাতেও ভুলে যায় সে। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে এক বেখেয়ালি হাসি দিয়ে ব্যঙ্গ গলায় শুধায়, আমার পাপ তুই কি কবুল করবি? তুই নিজেই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার, আমার থেকে তো তোর পাপ বেশি। নাজহা জানতো তৌসিরের থেকে কখনোই কোনো দিনও ভালো কিছু শোনার আশা করা বৃথা। তথাপি সেই আশা করেছিল তৌসিরের মনের আসল ভাবটা জানবে বলে, কিন্তু তার হলো কই। তৌসির উল্টো ওকে ভেটকে দিল। নাজহার কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে নিল। তৌসির ওকে মাথা নিচু করতে দেখে নিজেও নিজের ভুল জায়গায় রাশ টানল। শক্ত বলা জামানকে সামলিয়ে নিয়ে নাজহার দিকে ঝুঁকে গিয়ে নাজহার শার্টটা সাবধানে সরিয়ে অপারেশনের সেলাইয়ের জায়গাটিতে গভীর মনোযোগে চোখ বুলালো আবারও। তৌসিরের এই বারবার দেখা দেখে নাজহা বিরক্তিকর গলায় বলে ওঠে, এই আপনি বারবার আমার পেট দেখতেছেন কেন? লজ্জা করেন আপনার? তৌসিরের লাজ লজ্জা বরাবরই কম, তাই নাজহার কথাটা ও গায়ে না লাগে নাজহার ন্যায় সরল চোখে চেয়ে নির্লজ্জের মতো বলে, যে পেটে কয়দিন পর আমার টুনা বা টুনি বড় হইব, তার ন্যায় তাকাতে লজ্জা করব কেন লো সিনাল আমার? করুন তো, আমার খিদে পেয়েছে, খাবো আমি। কি? তৌসির সরল না। জবাবে ওর দিকে আরেকটু ঝুঁকে ফিস ফিস করে বনে, আমি যে খাবার আইনা দিলাম তার বদলে কিছু নেই।
ওর কথাগুলো শেষ করেই তৌসির আলতো হাতে নাজহার শার্টটা ঠিক করে দেয়। তারপর ধীরে ধীরে সে সরে আসে একেবারে নাজহার মাথার কাছে। হুট করে তৌসিরের এমন বিপজ্জনক সান্নিধ্য আর ঘনিষ্ঠতা দেখে নাজহা সচকিত হয়ে ওঠে। ভ্রুকুচকে বেশ সতর্ক গলায় সে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথায় কোনো উত্তর দেয় না, বরং আচমকা হাত বাড়িয়ে নাজহার থুতনিটা শক্ত করে চেপে ধরে। নাজহা কিছু বুঝে ওঠার আগেই তৌসিরের মুখ নামিয়ে আনে তার দিকে। অতঃপর তার গালে ঠিক ঠোঁটের কিনারায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ায় সে। অপ্রত্যাশিতভাবে স্পর্শে নাজহা জমে যায়। নিজের অজান্তেই আবেশে ও ভয়ে চোখ বুজে ফেলে। পরক্ষণই নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে ওঠে, তৌসির ছাড়ুন, কি করছেনটা কি? তৌসির আরও প্রগাঢ়ভাবে ওর গালে চুমু খেতে খেতে ওর কথার উল্টো পিঠে অন্য একটা অদ্ভুত কথা শুধায়। আর তা হলো, জবানের ঠিক রাখো তালুকদারের মাইয়া, এইটার বহুত দাম। নাজহা বিভ্রান্তিতে পড়ে যায়। কি বলল তৌসির? কেন বলল? অদ্ভুত এক ঘোর লাগা চোখে নাজহা থমকে রয়। সময়ের চাকা ঘুরে কেটে গেছে 4টি দিন। পারিপার্শ্বিক সব কিছুই থমকে আছে আগের মতো। কেবল তৌসির ডুবে আছে তার সবুজ বাঘিনীর সেবা শুশ্রূষায়। ঘড়ির কাঁটা এখন মধ্য গগনে, বেলা 12টা। তৌসির আর নাজহা এক গভীর উভয় সংকটে পড়েছে। বিষয় নাজহার গোসল। বিগত 4 দিন জলের স্পর্শ পায়নি নাজহার শরীরটা। শুধু ভেজা তোয়ালে দিয়েই মুছেই দিন পার হয়েছে। কিন্তু শরীরের কোণে জমে থাকা অসুস্থতার আষ্টে গন্ধটা এখন অসহনীয় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসিরও জেদ ধরেছে আজ গোসল করাতেই হবে। কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে। গোসলের সময় অপারেশনের ক্ষত যেন এক ফোঁটা পানিও না লাগে। নাজহার শরীরটাও বড্ড নাজুক। অপারেশনের ধকল তো আছেই, তারপর জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত সন্তর্পণে নাজহাকে পাজা কোলা করে ওয়াশরুমে নিয়ে আসে। সেখানে রাখা টুলের উপর বসিয়ে দেয় খুব সাবধানে। সালোয়ার কামিজের বালায় এখন নেই। অপারেশনের সুবিধার্থে নাজহার পরনে এখন টি শার্ট। নিজের কোনো টি শার্ট তার নেই। যা আছে তার জার্সি, আর্জেন্টাইন আর বার্সেলোনার জার্সিগুলোই হয়ে উঠেছে তার সঙ্গী। ঢেলে ঢালা জার্সিতে জরাজীর্ণ শরীরটা আর ক্ষুদ্র দেখায়। টুলের উপর নাজহাকে বসিয়ে তৌসির পরম মমতায় তার 2 কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, একলা গোসল করতে পারবা না আমি করিয়ে দিতাম? নাজহা দাঁতে দাঁত চেপে বসে। ঠিক হয়ে দাঁতে দাঁত চেপে ধরার কারণ ব্যথা হচ্ছে। বসায় চামড়ায় ভাঁজ পড়েছে তাই। নাজহা তৌসিরের পেটের দিকের গেঞ্জির একাংশ খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি গোসল করব না, আমাকে রুমে নিয়ে চলুন, ব্যথা করতেছে। এই আসুদা মার্কা কথাবার্তা কইস না তো, লগে গন্ধ করবে। তুই মগ অন্তত শরীরে ঢাল। না না না, আমি পারবো না, সম্ভব না। আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারবো না। যন্ত্রণার ঢেউ নাজহাকে মুহূর্তে নিঃস্ব বল করে দেয়। সে তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকে দেয় কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারবো না। কথাটি শুনে তৌসিরের অভিব্যক্তি নিঃশব্দ ও বিস্ময়ে জমে যায়। ঠোঁট ফাঁক হয়ে যায় অবাক বিস্ময়ে। তৌসির নাজহাকে কিভাবে এখন গোসল করিয়ে দেবে? হাত পা কাঁপতে থাকে তৌসিরের। সে হাত বাড়িয়ে নাজহার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ম্লান স্বরে বলে, আমি কি তোমার কিছু দেখছি কত? তোমার লগে তো আমার তেমন সম্পর্ক নাই। এই হঠাৎ কেমনে তোমারে আমি গোসল করামো? ব্যান্ডেজের ভেতর পানি যাইব না? তাই কষ্ট মষ্ট করে গোসলটা করে সালোয়ারটা পইরা নাও। আমি গেঞ্জি পরাইয়া দিবনে। আমি যতটুকু পারি ঘষে দেই। নাজহা তৌসিরের প্যাট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখপানে শুষ্ক চোখে তাকায়। তৌসির চাইলেই পারে নাজহার এই কথার সুযোগ নিতে, কিন্তু তা সে করছে না। কিছু পুরুষ এমন হয় যাদের কাছে নিজের সত্যের মূল্য অনেক, যেমনটা তৌসির। নাজহার জেদ ধরে না, আলতো মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। তৌসির নাজহার থেকে অনুমতি নিয়ে ফেস টাওয়ালে সাবান লাগায়। ধীরে ধীরে নাজহার 2 হাত কোনোই পর্যন্ত, 2 পা হাঁটুর নিচ পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডার দংশনে নাজহা চোখ মুখ কুঁচকে নেয়। উফ, কি ঠান্ডা! বলতে বলতে চোখ মুখ সংকুচিত করে ফেলে। তৌসির নাজহার কথায় ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধৈর্যরায় কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নিয়ে নাজহার ঘাড় গলা মুছে দিয়ে লুঙ্গির কোণ গুটিয়ে নিতে নিতে নাজহার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে,
ঠান্ডার দিন, ঠান্ডা তো লাগবেই। এমনি ন্যাকামির কি আছে? ন্যাকামি কি? ঠান্ডা লাগতেছে তাই ঠান্ডা বলছি। এখন আবার ঠান্ডা লাগলে আমি গরম লাগতেছে বলবো নাকি? তৌসির সালোয়ারের মুড়ি যতটুকু উঠে ততটুকু উপরে তুলে নাঝার পাটা নিজের হাঁটুর উপর নিয়ে ভালো করে ঘষে দিতে দিতে বলে, তুমি এমনি ফ্যাতফ্যাতি করো কেন? ভালো কথাই তো কইলাম। আপনি আমায় ন্যাকা কেন বললেন? কোন সাহসে এত বড় তকমা আমায় দিলেন? আচ্ছা, আমার ভুল। আমি গাদ্দার বলতে গিয়ে ন্যাকা বলছি। আমি ভেরি দুঃখিত, মাফ করুন আমাকে। নাঝা নিশ্চুপ হয়ে যায়, আর কোনো উত্তর দেয় না। তৌসির নাঝার পাগুলো ভালো করে ঘষে দিয়ে উঠে দাঁড়ায়। নাঝার হাতে টাওয়েলটা দিয়ে বলে, আমি যাই, তুমি গোসল করে নাও। আপনি এখানে থাকুন। যাবেন কেন? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায় এই কথায়। সে তীক্ষ্ণ স্বরে বলে, দূর বদমাইশনি, তুই গোসল করবি আর আমি এখান থেকে কি করবো? উত্তেজিত সিনারি দেখবো নাকি? নাঝা তৌসিরের কথায় লজ্জা অনুভব করে, কারণ সে সেভাবে ভেবে বলেনি, মুখে এসেছে বলে দিয়েছে। নাঝা আমতা আমতা করে বলে, থাক, আপনি যান। তৌসির আর কোনো বাক্য ব্যয় না করে ধীরে ধীরে বেরিয়ে আসে। দরজা আগলে দেয়, কিন্তু লক করে না। নাঝা তৌসিরের যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে বসে থাকে। ভেবে পায় না নাঝার সাথে কিভাবে তৌসির এত নর্মাল ব্যবহার করছে। আজ এই 4 দিন তৌসির ছোট্ট বাচ্চার মতো নাঝাকে আগলে রেখেছে। সময় মতো খাওয়ানো, ওষুধ দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, নাঝার পায়ে মালিশ করে দেওয়া, ইনজেকশন দেওয়া হয়েছিল। তার প্রভাবে পায়ের রগগুলো ফাটফাটি করে। নাঝা যতবার বলেছে পায়ে ব্যথা করছে, ঝিনঝিন করছে, ততবারই তৌসির বিনা দ্বিধায় ওর পায়ে মালিশ করে দিয়েছে। নাঝা এই লোককে ঠকাতে পারবে না, না, সম্ভব নয় তার পক্ষে তা। নাঝা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সুস্থ হলেই এই মিথ্যার জাল সে স্পষ্ট করবে। তৌসির খারাপ হলেও আজ অব্দি নাঝার প্রতি এক চুল পরিমাণ কোনো খারাপই সে করেনি। বিশ্বাসঘাতক জেনেও কলিজায় বেঁধে নিয়েছে। নাঝা এক লম্বা শ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে গোসল করতে মান দেয়। তৌসির বাইরে আসতেই নোমানের ফোন আসে তার কাছে। নোমানকে সে পাঠিয়েছে করিমগঞ্জ। সেখানে কিছু লোকাল পান্ডা আছে যারা নিজেকে গ্যাংস্টার দাবি করে। তারা তৌসিরদের কিছু ড্রাগের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। নোহমান আর মিনহাজ মামা গেছেন সেটা মেটাতে, কিন্তু এখন নোহমান ফোন করে বলছে, ভাই সাহেব, এই নটির পোলারা তো মানতাছে না, মাদার চোদগুলো লাফাইতেছে। তৌসিরের কপালে রগ ফুলে ওঠে। তেলাপোকার ভাব যখন হাতের সমান দেখতে হয় তখন আর কি বা হবে? রাগ উঠবেই স্বাভাবিক। তৌসির দাঁত চেপে বলে, শাওয়া মাওয়া তাই না ছিড়িয়ানে খানকির পোলাগো। মিনহাজ মামা তো কিছু করতে দিতেছে না। দেখ, তোরা যে বালছোড়ার সোর, কিন্তু মাল আমার যে আস্ত পাই। মামারে ক চা পাতি দিয়া গলায় টান দিতে 2-1টার, দেখবি বাকিগুলাও সোজা হইয়া যাইব। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, রাখ। ফোন কেটে দেয় তৌসির। ফোন কেটে ওয়াশরুমের দিকে পা বাড়ায় নাঝাকে নিয়ে আসবে বলে, কিন্তু দেখে নাঝা ধীর পায়ে বেরিয়ে আসছে। গায়ে একটা বার্সেলোনার জার্সি আর কালো সালোয়ার পরা, চুলগুলো কোনো মতে টাওয়েল পেঁচানো। তৌসির তাড়াতাড়ি নাঝার সামনে গিয়ে দাঁড়ায়। নাঝা ওকে দেখে হিসে বলে, আমি যেতে পারবো। তৌসির এ কথায় পাত্তা না দিয়ে সাবধানে নাঝাকে নিজের বাহু বন্ধনে তুলে নেয়। তার কুলে নাঝার নিস্তেজ দেহটা ধীরে সুস্থে ভর করে রয়। নাঝার নড়ে না, চুপচাপ করে তৌসিরের বক্ষের মাঝে মাথা হেলিয়ে দিয়ে নাক টেনে তৌসিরের শরীরের সেই পুরুষালী ঘ্রাণ। এই ঘ্রাণ নাঝার অত্যন্ত প্রিয়। এই ঘ্রাণের প্রতি সে অগাধভাবে আকৃষ্ট, যা অন্তরঙ্গ নয় কিন্তু অন্তর ঘনিষ্ঠ। তৌসির নাঝাকে বিছানায় এনে বসায়। বসে নাঝার চুলগুলো আলতোভাবে টাওয়ালের ভাঁজে নিয়ে মুছিয়ে দিতে থাকে। নাঝা তৌসিরকে ফিসফিসিয়ে বলে, তৌসির, আমার কিছু দিনের জন্য বাড়িতে যেতে দিন। আপনি কেন অকারণে এত কষ্ট করবেন আমার জন্য? আর কেনই বা এত যত্ন? তৌসির চিরুনি নিয়ে নাঝার ভেজা চুলের ফাঁকে চালিয়ে দিতে দিতে বলে, বউ কার তুমি? আমারই তো। বউ যখন আমার, কষ্ট আমিই করি। তোমারে বাড়ি পাঠাই আর তুমি সেইখান থেকে নতুন প্ল্যান নিয়ে এসে গাদ্দারি করো। গাদ্দারের কথাটা শুনে কলিজা খচ করে ওঠে নাঝার। সে নিরলস ভাবে বলে, যখন জানিনি গাদ্দার, তাহলে কেন এত আদিক্ষেতা? কি হবে এসব করে? আমি তো গাদ্দার, আমি তো খারাপ,
এই খারাপের সঙ্গে সংসার করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। তালাক দিয়ে দিন আমায়। তালাক? তালাকের কথাটা শুনে তৌসিরের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। এত কিছু ঘটার পরও তৌসিরের একবারের জন্য মনে হয়নি ওকে তালাক দিতে হবে, অথচ নাজহা নিজে এই বাণী বকতেছে। কি আশ্চর্য, কি নির্দয় এক বাণী। তৌসির শান্ত গলায় উচ্চারণ করে, ও আমার রূপসী নাগিন, তালাক আবার কি? আমি জানি তুই আস্ত একটা কাল নাগিন, সবল, তুই আমায় কথায় কথাই মারবি, তবে আমি তোর থেকে সবল খেতেও রাজি। নাজহা এমন উক্তি শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তৌসির ওর চুল আঁচড়ে দেওয়া শেষ হলে বলে, বিছানায় দুপা তুলে বসো। নাজহা তৌসিরের কথা মতো পা তুলে বিছানায় বসে। এখন কি জন্য তুলবো জিজ্ঞেস করলে আবারও বাজে কিছু শুনতে হবে। তৌসির ওয়ার্ড্রবের উপর থেকে যারা তেল নিয়ে নাজহার দুপা মালিশ করে দিতে থাকে। নাজহা শুধু আবিষ্ট চোখে তৌসিরের দিকে চেয়ে থাকে। এই মানুষটাকে কি করে সে ঠকাবে? না, সম্ভব নয় তার পক্ষে, এটা আর সম্ভব নয়। তৌসির নাজহার পায়ের আঙ্গুলগুলো টেনে দিতে দিতে বলে, আরাম লাগছে? নাজহা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করে বসে থাকে। তৌসির নাজহাকে চুপ থাকতে দেখে হালকা থমকে ওঠে। কি হইল, কথা কও না কেন? নাজহা এমন ধমক খাবে আশা করেনি। সারা শরীর লালতু ঝাঁকি দিয়ে ওঠে নাজহার এই ধমকের তীব্রতায়। নাজহা তৌসিরের মুখপানে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়েছে, পা থেকে হাত সরিয়ে নিন। তৌসির নাজহার কথায় সত্যি সত্যি হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি গিয়ে খাবার নিয়ে আসি, তুমি বসো। না, আনবেন না, আমি নিজে গিয়ে খাবো। তৌসির এই কথা শুনে বিরক্ত হয়। হাঁটতে পারছে না ঠিক মতো, সে নাকি নিচে গিয়ে খেয়ে আসবে। তৌসির গলার আওয়াজ শক্ত করে বলে, নাটক মারাস তুই আমার লগে? পা মাটিতে ফেলার শক্তি নাই তোর, আর নিচে যাবি বলতাছস? তো কি করব? আপনি আমার যত্ন কেন নেবেন? কি জন্য নেবেন? আপনার বেবি যান রাতে একবার আর সকালে একবার এসে খোঁচান। একটু আগেও এসে বলে গেছেন আমি নাকি আপনাকে কালো জাদু করেছি, তাই আপনি আমার প্রতি এত আসক্ত। আমি মানলাম আমি বেঈমান, আমি খারাপ, তাই বলে এভাবে বলবেন? যে জাদুটুনা করে সে মুসলিম নয়, আমাকে আমার ধর্ম থেকেই কথা দ্বারা বের করে দিবেন। তৌসির নাজহার করা অভিযোগগুলো শুনে মনে মনে ভাবে, বুড়ি নাগিন সুযোগ পাইলেই আমার নাগিনের পিছনে পড়ে যায়, আর আমার নাগিন আমারে সবল দেয়। তৌসিরেরও খারাপ লাগে কথাটা শুনে। তারপরও সে বলে, তুই যে কাম করছস ওইটা পুরোটা বিবিজান জানলে এতক্ষণ কবর দিয়া দিত তোরে। তালুকদারের মাইয়া, শুক্রিয়া আদায় কর, তেমন কিছু হয়নি। তাহলে জানিয়ে দিন। বললাম তো, মরণে আমার দ্বিধা নেই, আমি মরে যেতে চাই। মেরে ফেলুন, সব দোষ তো আমার। আপনি নিজের বিবিজনের দোষ দেখেন বা দেখেছিলেন পূর্বে? তৌসির নাজহার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। বড় সাহস হয়ে গেছে নাজহার, যে বিবেজানের সম্পর্কে এমন ধারণায় তৌসির রাখে না, সেসব কথা নাজহাকে তাকে নিয়ে বলছে। তৌসির ঝাঁঝালো কণ্ঠে বলে, না, দেখিনি। আর আমার বিবিজানের লগে নিজের তুলনা দিস না, ওনার পায়ের ধুলোর সমানও তুই না। খাবার আমি সিমরান রে দিয়ে পাঠামো, চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিবি, আমার বাইরে যাইতে হইব। এই বলে তৌসির লুঙ্গির দুই কোণ হাতে তুলে নিয়ে কোমরে গুছতে গুছতে রুমের বাইরে চলে যায়। নাজহা নিশ্চয় বসে থেকে ঠিক করে সে খাবে না। কেন তার ভেতর থেকে এমন নীরব বিদ্রোহ আসছে সে প্রশ্নের স্পষ্ট উত্তর সে নিজেও খুঁজে পাচ্ছে না। আসল সত্যটা হলো তৌসিরের সদ্য করা ব্যবহার নাজহার মনপুত হয়নি। নাজহা যে খারাপ সে সত্য সে নিজের কাছেও স্বীকার করে। তবু তৌসির কেন এমন রূঢ় আচরণ করলো? যদিও তৌসিরের কাছ থেকে এই ধরনের কঠোরতা একরকম প্রত্যাশিত ছিল, তবু কেন যেন আজকের আচরণটা নাজহার পক্ষে মেনে নেওয়া কঠিন হলো। সম্ভবত তৌসির তাকে বড্ড বেশি আহ্লাদ আর যত্নে রেখেছে। ভালোবাসার এই উষ্ণ আস্তরণ ভেদ করে আসা এই তিক্ততা নাজহার পক্ষে হজম করা আর সম্ভব হলো না। তার মনের মধ্যে কেবলই এক অবুঝ অভিমান যাকে বসল। তৌসির কুঠিরে এসেছে রুদ্র আর নাজিম চাচাকে নিয়ে পার্টি অফিসে যাবে বলে, কিন্তু এসে দেখে ক্যারামত আর নাজিম চাচা উড়াধুরা নাচছে, আর রুদ্র বসে বসে তাদের উৎসাহ দিচ্ছে। এই নাচের কারণ কি? শেখ হাসিনার ফাঁসির রায় স্পিকারে ঠাস ঠাস করে বাজছে। তৌসিরের মন চাচ্ছে এই গান শুনে একটা ডান্স দিতে, কিন্তু তারপরও
সে এদের এসব পাগলামিতে মত না দিয়ে রুদ্রের পাশে এসে বসতে বসতে রুদ্রকে বলে, মাঙ্গের নাতি রুদ্র, নোহমান রে কল লাগা। নাজম চাচা আর কেরামত নাচ থামে তাদের অপোজিট সোফায় বসতে বসতে বলেন, ভাতিজা, আফার রায় তো হইয়া গেছে। এসবে কি হইব? ফাঁসি কি আর হইব? দেখো আপা বিন্দাসি বাঁচব। সে তো হইব না, তারপর শান্তি লাগতেছে। সামনে নির্বাচন, আমাদের দলে তো মেলা মানুষ যোগ দিতাছে। তন্ময় চাচার মিছিলেও বহুত লোক আইছিল। কিছু মদন আছে যারা বিগত 16 বছর লিগের লুঙ্গির নিচে লুকাইয়া আসিল। লুঙ্গি খুইলা যাওয়া তারা এখন মারায়। জিয়া ছাড়া নাই কোনো উপায়। তৌসিরের এই কথায় সবার মুখ জুড়ে হাসির আলো থিতিয়ে বসে। রুদ্রার পর নোহমানকে ফোন দিয়ে তৌসিরের কাছে দেয়। নোহমান ওই পাশ থেকে বিতৃষ্ণা নিয়ে বলে, কি করবো ভাইজান, ওরা তো মানতাছে না। এখন আমাদের লোকও ওদের ইচ্ছা মতো চলতেছে। মাতারি ঘরে মাতারিদের ধরে একদম জায়গা মতো ভরে দে। চুদে মাদার চুদদের সাওয়া মাওয়া ফাইরানে খানকির পোলাগো। রাত বাজে 10টা। চারপাশটা কেমন থমথমে ভারী হয়ে আছে। শহরের যান্ত্রিক কোলাহল সারাদিনের ক্লান্তি শেষে ঝিমিয়ে পড়েছে। নাঝা ব্যালকনিতে রাখা সোফাটায় শরীরটাকে এলিয়ে দিয়েছে। পা দুটো সামনের ছোট টি টেবিলের উপরে তুলে রাখা। খোলা চুলগুলো রাতের এলোমেলো বাতাসে বারবার মুখে এসে পড়ছে, কিন্তু সেগুলো সরে দেওয়ার কোনো তাগিদ সে বোধ করছে না। বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার তার অন্তর গ্রাস করেছে। নিজেকে বড্ড একা লাগছে তার, একার চেয়েও বেশি একা। এই একাকিত্ব বাইরের নয়, ভেতরের। এমন এক শূন্যতা যা বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। গালের উপর শুকে যাওয়া নোনা দাগের উপর দিয়ে গড়ে পড়ে আরও এক ফোঁটা তপ্ত অশ্রু। নাঝা কাঁদছে নিঃশব্দে। এই শূন্যতার মধ্যেই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাথরের মতো ভারী আর অটল একটা সিদ্ধান্ত। আর নয়, এই গ্লানির জীবন আর নয়। সে তৌসিরের মুখোমুখি হবে, সব বলে দেবে, জানতে চাইবে কেন সে এই অভিনয় করছে, কি তার আসল উদ্দেশ্য। তারপর এই ধিক্কারের জীবন থেকে মুক্তি নেবে। সে তৌসিরের কাছ থেকে তালাক নেবে। সিদ্ধান্তটা নিতে গিয়ে তার বুক কাঁপেনি, তা নয়। সে জানে এই পথে কত বাধা। তার বাবা চাচারা এই চরম পদক্ষেপে কখনোই রাজি হবেন না। অদৃশ্য শিকল দিয়ে তারা তাকে বেঁধে ফেলতে চাইবেন, কিন্তু নাজহার আর কিছু করার নেই। অসহ্য এক অপরাধ বোধ আর অনুশোচনা এক অদৃশ্য ফাঁসের মতো তার গলা টিপে ধরেছে। প্রতিটি মুহূর্তে সে নিজেকে ঘৃণা করছে। আয়নায় নিজের চোখ দেখতে ভয় হয়। এই সত্যটাকে সে আর বইতে পারছে না। বড় কষ্ট হচ্ছে, বড় যন্ত্রণা হচ্ছে। নাঝা চোখ বন্ধ করে। এই মিথ্যার জীবন কাটানোর চেয়ে নিঃসঙ্গ জীবনও অনেক শ্রেয়। সেই জীবনে কষ্ট থাকবে, একাকিত্ব থাকবে, কিন্তু এই আত্মগ্লানি থাকবে না। অন্তত নিজের সত্তার কাছে নিজের সৎ থাকা যাবে। নিজের কাজের জন্য নিজেকে এতটা ঘৃণা করতে হবে না। রাতের অন্ধকার নাঝার মনের অন্ধকারের সাথে একাত্ম হয়ে গেছে। শুধু তার ভেতরের সিদ্ধান্তটা ওই দূর আকাশের সবচেয়ে স্ত্রীয়মান তারাটির মতো একাকী জল জল করছে। কাজকর্ম খাওয়া দাওয়া শেষে তৌসির রুমে ফিরছিল। আসার সময়ে তার চোখে পড়ল সিমরান তাদের রুমের দিকে যাচ্ছে, হাতে খাবারের প্লেট। তৌসির পেছন থেকে ওকে ডাক দেয়, এই খালি এদিকে আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি। আমি খালি হলে তুমি কালা পাঠা, তুমি আমারে খালি ডাকো কেন? ভাইয়ে ঢং করি বুঝিস না, এমনি চেতস কেন? আচ্ছা বাদ দাও, ভাবি তো দুপুরেও খাইনি, খাবার নিয়ে গেছিলাম, খেলো না। কথাটা শুনে তৌসিরের কপাল কুঁচকে গেল। মনে মনে ভাবলো নিশ্চয়ই ঝাল দেখে খায়নি। সিমরানকে সে বলে, আচ্ছা আমি দেখছি। আচ্ছা। তৌসির রুমে সে দেখে নাঝা এখানে নেই, তার মানে ব্যালকনিতে আছে। খাবারের ট্রেটা রুমে রেখে সে ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। তৌসিরের উপস্থিতি টের পেয়ে নাঝা চট করে চোখ মুখ মুছে রুক্ষ ভঙ্গিতে বসে। তৌসির নাঝার সামনে এসে দাঁড়ায়। চোখে পড়ে তার অগোছালো রূপে। লালচে কালো চুলগুলো পিঠে, ঘাড়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনে ওড়নাও নেই। এই অগোছালো নাঝাকেও কি ভীষণ সুন্দর লাগছে। অতুল্য রূপের অধিকারিণী সে। তাকে তো যেমন তেমন অবস্থাতে অপরূপা লাগবে। তৌসির নাঝার পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করে, এইভাবে চুল চারদিকে উড়াইয়া ওড়না ছাড়া এমন বেফাইসার মতো বসে আছো কেন লো আমার রূপসী নাগিন?
রূপসী নাগিন, হে কেমন কথা! নিত্য তৌসিরকে ব্যঙ্গ করে এক এক নামে ডাকে, আজও তাই করলো। নাঝার ইচ্ছে হয় কঠিন কিছু বলতে, কিন্তু দুপুরের তৌসিরের আচরণের কথা মনে পড়তেই একটা আলাদা অভিমানের ছোঁয়া লাগে অন্তরে। সে চুপচাপ স্থির, সামনে চেয়ে উত্তর দেয়, বেফাইসা কি? চারিদিকে পর্দা ফেলা, কেউ দেখবে না আমায়। আমার ইচ্ছে হয়েছে তাই বসে আছি। কথাগুলো নাঝা তীক্ষ্ণ অভিমানে শুধালো। কেন, কি জন্য অভিমান করলো তা সে নিজেও জানে না। মনটা বিষাদে ভরে আছে, কিচ্ছুটি ভালো লাগছে না, কিচ্ছু না। তৌসির বুঝে যায় নাঝা চটে আছে, তাই আর কিছু না বলে ধীরে ধীরে নাঝার পাশ ঘেঁষে এসে বসে। হাত বাড়িয়ে ওকে শূন্যে তুলে নিয়ে নিজের খুলে বসায়। নাঝার সারা শরীর তরঙ্গের ন্যায় ঝিরিঝিরি করতে থাকে। তৌসিরের কুলে বসা অস্বাভাবিক কিছু তার কাছে। তৌসিরের বুকের সাথে পিঠ থেকে গেছে ওর। এক কথাই তৌসিরের সাথে একদম লেপ্টে গেছে সে। তৌসিরের শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছে সে। নাঝা পাথরের মতো জমে যাচ্ছে। তৌসির এক হাতে ওর ঘাড়ের চুলগুলো অন্য পাশে সরিয়ে দিতে দিতে ওর চোখের কোণে তাকায়। দেখে দুফোঁটা পানির কণা চিকচিক করছে। তৌসির এ দেখে নরম গলায় জিজ্ঞেস করে, চোখে পানি কেন? নাঝা তৌসিরের প্রশ্নে তার মুখপানে তাকায়, তথাপি কোনো জবাব সে শুধায় না, নিরুত্তর রয়। এ দেখে তৌসির সরু চাহনি ওর মুখে ছড়ি দিয়ে সন্দিহান স্বরে বনে, আমারে ঠকানোর অনুশোচনার পানি নাকি? মোটেই না, তাহলে পানি কেন? এমনি। এমনি শুনে তৌসির আর পাল্টা প্রশ্ন ছুড়ে না। দীর্ঘশ্বাস ফেলে নাঝার গলার কাছে নাক নিয়ে এসে চোখ বুজে নাক টেনে তৃপ্তির সহিত তার শরীরের ঘ্রাণ নেয়। নাঝার গা গলে উঠে আতে। নাঝা তৌসিরের বুকে ধাক্কা দিয়ে বলে, এমন গাঁজাখোরের মতো কাহিনী করতেছেন কেন? আজ আমার তোমারে একেবারে মনের সাথে শরীরের ভিতরও নিয়ে নিতে মন চাইতেছে। নাঝার আত্মা কেঁপে ওঠে এই কথায়। তৌসির সত্যি আজ মনে হয় কিছু একটা করে নেবে। নাঝা ভয় পায়, কিন্তু সব সময়ের মতো তা আড়াল করে নেয়। তৌসির নাঝার চোখের দিকে হালকা ভ্রু কুচকে চেয়ে নাঝাকে জিজ্ঞেস করে, আজ লুঙ্গির গেট কি খুলতে পারি তোমার লাইগা? তৌসিরের কথাটা শুনে নাঝার অন্তরের অন্তঃস্থল অব্দি ঠান্ডা হয়ে আসে, জমে যায়। কি উত্তর দেবে বুঝে আসে না তার। স্নায়ুগুলো বোধহয় তীর তীর করে কাঁপছে। অনেক দ্বিধায় ভুগে এসে তৌসিরকে উত্তর শুধায়, আপনার ইচ্ছে। আমি তো বলেছি বের পরের দিনই আপনার অধিকার আপনি নিতে পারেন। আর যদি আপনার মনে হয় এই অসুস্থ শরীরের উপর নিজেকে চাপানো সহজ হবে, তাহলে আপনার মর্জিতে আমি বাধা দিব না, কারণ সে ক্ষমতা আমার নেই। সব করার পর তো এমনি অসুস্থ হইবা, তাইলে একেবারেই হও, আর দেরি করা জায়েজ হইব না। তৌসিরের কথাগুলো কাটার মতো বিধে নাঝার গায়ে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। চুপচাপ মেনে নিয়ে মাথা নেড়ে বলে, আমি বেমত করব না। সত্যি তো? পরে কান্নাকাটি জোরবা না তো? বলবা না তো আমি তোমার লগে জোর করছি? না, তেমন কিছুই আমি করব না। তৌসির নাঝার কথায় হু হু করে হেসে উঠে এবার। এতক্ষণ ধরে মজা করছিল, দেখছিল নাঝার কি অবস্থা হয় তা। তৌসির নাঝার হাত নিজের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে, কারণ নাঝার হাত অনবরত কাঁপছে। তৌসির নাঝার হাতটা নিজ বক্ষের একাংশে চেপে ধরে বলে, ভয় পেও না, তুমি বিশ্বাসঘাতক হলেও আমি অত্যাচারী নই। নাঝা বুঝে যায় তৌসির ফাইজলামি করছিল। নাঝা একটু স্বস্তি পায়। অতঃপর তৌসিরকে বলে, তৌসির সাহেব, আমাকে তালাক দিয়ে দিন, ছেড়ে দিন আমায়। এই বিশ্বাসঘাতক, আমি সারা জীবন শুধু আপনার বিশ্বাসকেই ক্ষত বিক্ষত করব। তোমার দখল আমার আত্মা পর্যন্ত। তোমারে ছাড়তে হইলে তো আপন আত্মারে তালাক দিতে হইব। তৌসিরের কথায় নাঝার দৃষ্টি নিস্তব্ধ হয়ে তৌসিরের চোখে আশ্রয় নেয়। নাঝা নিস্তেজ অনুরণে বনে, বারে এই গাদ্দারের জন্য এত প্রেম? প্রেমের শাওয়া টাওয়া কিছু না, মায়া হতে পারে। আমার নিজেরও ভালো মতো জানা নাই কোন বাল। কাউকে ভালোবাসার প্রথম স্তর হয়তো এটি। এমন অনুভব আমারও হয়েছিল যখন আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আপনি আমায় ভালো টালোবাসতে যায় না, কারণ আমায় যে ভালোবেসেছিল, একটুখানি সুখে থাকতে চেয়েছিল, সেই বিরহে পড়েছে। তৌসির মুচকি হাসে। মুচকি হেসে মহাবিষ্ট চাহনি স্থির নিবদ্ধ করে নাঝার মুখপানে আর বলে, যারে ভালোবাসো তারে এখনো চাও? এখনো আশা রাখো কি? এখনো চাই, খুব করে চাই। তাকে চাওয়ার, তাকে পাওয়ার তীব্র লালসায় মরি আমি।
এই বলে তৌসিরের মুখপানে চাই। তৌসির নিরুত্তর। নাঝা তৌসিরের কাছে এবার দুর্বল স্বরে জানতে চাই, তৌসির, বর্তমানে দাঁড়িয়ে সমাজের সব নিয়ম ভঙ্গ করে আমি কি আমার প্রিয় পুরুষটাকে পেতে পারি না? তৌসির নাঝার এই কথায় রাগ করে না, যদিও রাগ হয় তারপরও তা অপ্রকাশ্য রেখে বলে, পেতে পারো। কিভাবে? এই তো কোনো এক রাইতের বেলায় আমারে ঘুমের মধ্যে কুপাইয়া দয়ালের দরবারে পাঠাইয়া তুমি হারিয়া যাইবা তোমার লাঙ্গের হাত ধরিয়া। নাঝা জানতো এমন কিছুই তৌসির ওকে বলবে। ভীষণ রাগ হয় নাঝার। রাগের ঝাঁজে চোখ মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি মেয়ে একটা অসহ্য মানব। কোনো ভালো কথা আপনার জবানে নেই, আর না আছে ভালো দিক। তৌসির কিছু বলে না, মৃদু হেসে ক্ষৈংসু সুরভঙ্গিতে শুধুই, আমার কোনো ভালো দিক নেই, আমার সর্বদিক মিলিয়ে আমি মানুষটা ভারী মন্দ। এতে নাঝার কেন জানি কিছুটা খারাপ লাগে। ওর বলা উচিত হয়নি যে তৌসিরের কোনো ভালো দিক নেই। নাঝার কোনো বাক্য শোধায় না, চুপচাপ নিজের ভেতরে গুটিয়ে যায়। তৌসির নাঝার কপালে পড়া বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিতে দিতে জিজ্ঞেস করে, আমারে যন্ত্রণা না দিলে তুমি শান্তি পাও না? ভাত খাও নাই কেন? নাঝা কি বলবে এখন? বলবে কি আপনার উপর অভিমান করে খাইনি? এটা বলবে আপনি কেন আমার সাথে অমন আচরণ করলেন? আপনার যাওয়া কি এত জরুরি ছিল? আমাকে খাইয়ে গেলে কি হতো? কথাগুলো নাঝার বুকের গহীনেই চাপা রয়। সে শান্ত গলায় বলে, আমি খেয়েছি, রুমে প্লেট থাকতো না, খেলে প্লেট নেই, দেখুন গিয়ে। তৌসির নাঝার এই মিথ্যাতে বড় বিরক্ত। তিক্ত সুরে তৌসির বলে, এই বাইচুদের নাতিন মিথ্যা বলস কেন? তুই খাস নাই আমি ভালো কইরা জানি। গালি খেয়ে নাঝাও ছ্যাদ করে ওঠে। তো খাইনি, এতে এত কথার কি আছে? এই বিশ্বাসঘাতক আমি না খেয়ে মরে গেলে আপনার কি? তৌসির স্পষ্ট খুঁজে পায় নাঝার কথায় অভিমানের আজ। নাঝার গালে টুপ করে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করে, দুপুরে করা আচরণের জন্য রাগ করতেছো? না, কেন করবো রাগ? আমি কে আপনার, আর আপনি কে আমার? তোমার সাওয়াই ঝাল আছে জানি, কিন্তু এত ঝোলে ভরা তা জানতাম না। নাঝার চোখ রাগে লাল বর্ণের রং ধারণ করে। সে ক্রোধ নিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন। তুমিও তোমার সাওয়ার ঝোল সামলাও। আপনি এত অশ্লীল কেন? এইভাবে গালাগালি করছেন কেন? তৌসির নাঝার থুতনিতে হাত রেখে বলে, তুই সিনালগিরি করবি আর আমি গালি দিলেই দোষ? মন তো চাইতেছে এমনি এক টান আর অমনি আর একটা টান দিয়া তোরে ফাইরা নিতে। ঔষধ একবেলা না খেলে কি ক্ষতি হইব তুই জানোস? কত টাকার ওষুধ আনছি জানোস? টাকার কথা শুনে নাঝা তৌসিরের কাছ থেকে সরে যেতে চায় আর বলে, টাকার খোটা দিচ্ছেন? বলুন কত টাকা দিয়ে দিচ্ছি, ছোট লোক কোথাকার। ছি। তৌসির ওকে জাপটে ধরে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিতে নিতে বলে, টাকার খোটা দিচ্ছি না, হিসাব নিচ্ছি। ওষুধগুলো তো টাকা দিয়ে আইছে, এগুলো না খাইলে টাকা নষ্ট না, আর আমি এক পয়সাও নষ্ট করার বান্দা না। নাঝা উঠে যেতে চাইল, কিন্তু তৌসির ওকে যেতে দিল না। উল্টো নিজের সাথে আষ্টে পৃষ্ঠে লিপ্টে নিয়েছে। নাঝা তৌসিরের কোলে সুবিধা মতো বসতে বসতে বলে, হ্যাঁ জানি তো, টাকা পয়সার যদি অভাব হতো তাহলেই আখেরি কিপটেমি মানা যায়, কিন্তু টাকা পয়সা রেখেও কিপটামি, ছি ছি ছি। তৌসির নাঝার পরনের জার্সিটা ধীর হাতে উপরে তুলে ওর উন্মুক্ত প্যাট পিঠে কোমরে হাতের উষ্ণ স্পর্শ এঁটে দিতে দিতে বলে, আমার কাছে কোনো অতিরিক্ত টাকা পয়সা নাই, যা আছে সীমিত, তাই ব্যয় না করে আয় করার চেষ্টা করি। নাঝা তৌসিরের কথায় উত্তর দেবে কি? ও চেঙ্গি মাছের মতো ছটফট করতে থাকে। তৌসিরের এই ছোঁয়া আজ আলাদা, বড্ড প্রকারও এই ছোঁয়া। গা তরঙ্গের ন্যায় ত্বরান্বিত হচ্ছে। নাঝার শ্বাস বন্ধ হয়ে আসে এই উষ্ণ নাশাক্ত স্পর্শে। নাঝা তৌসিরের দু হাত খাবলে হাঁপিয়ে উঠে চিৎকার করে, তৌসির, এভাবে ছোবেন না, আমি শেষ হয়ে যাব। এই বলে নাঝা অস্বস্তিতে তৌসিরের কাঁধে হেলান দেওয়ার মতো মাথা হেলিয়ে রাখে। তৌসির এই সুযোগে নাঝার টান টান গলায় মুখ গুজে ঠোঁট বসিয়ে দেয় বারংবার, কয়েকবার দাঁতও বসায়। সাথে তো তার অবাধ্য আঙুলের ছোঁয়া নাঝার কোমরে প্যারেক ঠোকার মতো বিচরণ করছে। নাঝার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এখন। তৌসিরের দাড়ির আঘাতগুলো বড্ড অসহনীয়। ও খুব কষ্টে ঠোঁট নাড়ায়। তৌসির ছাড়ুন, স্বস্তি পাচ্ছি না।
তৌসির নাঝার গলা থেকে মুখ তুলতে তুলতে বলে, এতটুকুই তোর যাই অবস্থা? যেদিন মন মতো ধর্ম ওই দিন কি তুই আদৌ বাইচা রইবি? আর এমনি অল্পতেই এত চিৎকার করস কেন লো সিনাল? নাঝা তৌসিরের দু হাতের চামড়ায় নখ বসিয়ে দেয় যাতে হাত সে সরিয়ে নেয়, কিন্তু তা হয় না। তৌসির তো হাত সরাবেই না। নাঝা বিরক্ত হয়ে তীক্ষ্ণ গলায় বলে, হাত ছড়ান বলছি, বদমাস পুরুষ। তৌসির নাঝার গালে কাটটা চুমু খায়। তার গাল থেকে আবারও নিজের গাল ঘেঁষে নিতে নিতে নামিয়ে গলায় নিয়ে আসে। অতঃপর গলায় অনবরত চুমু খেতে থাকে। নাঝা হাত ঘুরিয়ে তৌসিরের চুলগুলো মুঠো করে ধরে চোখ বুজে চিৎকার করে ওঠে। তৌসির মুখ সরান, দাড়ি দিয়ে লাগতেছে। তৌসির নাঝার কথায় মুখ তুলে নিয়ে ওকে বলে, তা একটা কথা জিগাইবার আছে। কি? তৌসির ওর প্যাট থেকে এবার হাত সরিয়ে নিয়ে ওকে স্বস্তি দেয়। নাঝা এতে শান্তির শ্বাস ছেড়ে ঠিক হয়ে বসে। নাঝা ঠিক হওয়ার পর এবার সরু চোখে তার দিকে তাকিয়ে তৌসির জিজ্ঞেস করে, আমার ড্রয়ের থাইকা কত টাকা নিছেন ম্যাডাম? একটু কম তো। টাকার কথা শুনে নাঝা অন্যদিকে চোখ ঘুরে নেয়। ধরা খেয়ে গেল। তৌসিরদের বাড়িতে কাজ করে একটা ছোট্ট ছেলে, পড়াশোনাও করে টুকটাক, বাড়ির কাজও করে, ফোরে পড়ে। নাঝার কাছে বিকেলে এসে আবদার এঁটেছিল। নাঝা তৌসিরের ড্রয়ার খুলে, তখন ড্রয়ারে একটা ছেঁড়া 10 টাকার নোট আর 20 টাকার নোট ছিল। নাঝা সে 20 টাকাই মাজেদকে দিয়ে দিয়েছিল, কিন্তু এখন নাঝা তা স্বীকার না করে বলে ওঠে, আমি ওসব টাকা পয়সার কথা জানি না। ডাকাইতের বাইচ্চা, আমার ড্রয়ারে 400 টাকা ছিল। কি করছিস ওইগুলা? 400 টাকা। এটা শুনে নাঝা তৌসিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মিথ্যা বলতেছেন কেন? মাত্র 30 টাকা ছিল। আমি 20 টাকা মাজেদকে দিছি, সে পেন্সিল কিনবে। এই কথাটা আগে কইলে কি হইতো? আর শোনো, এমনে কাউরে টাকা দিও না। 20 টাকা হইলেও আমার রক্ত পানি করা টাকা। না দিব না। হার কিপটে বদমাস লোক কোথাকার। তৌসির নাঝার ঘাড়ে মুখ গুজে দিতে দিতে বলে, হয়েছিল ডাকাতনি। তাড়াতাড়ি রুমে আয়, ভাত খাবি। না, আমি খাবো না। তৌসির ওর কথায় পাত্তা দেয় না। নিজের ইচ্ছে মতো গলায় গালে ঠুটে চুমু খেয়ে ওকে বাহু বন্ধনীতে আবদ্ধ করে নিয়ে আসে রুমে। খাবারের প্লেটে নাঝার সামনে রেখে বসতে বসতে বলে, খেয়ে নাও, রাগ করলে তোমারই ক্ষতি, আমার না। নাঝাও আর রাগ দেখায় না। খিদেতে প্যাট জ্বলছে, সাথে তৌসিরের উপর রাগটাও কমেছে। নাঝা কারো হাতে খাবার খায় না। হসপিটালে যখন ছিল তখনও কাপা কাপা হাতে নিজ হাতে খেয়েছে, তারপরেও কারো হাতে খায়নি। তৌসির অনেকবার মুখে তুলে দিয়েছে, কিন্তু না, সে নিজের হাত ব্যতীত কারো হাতের খাবার গিলতে পারে না। এখনও খাবে, নিজ হাতে খাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাঝা উজু করার জন্য ওয়াশরুমে ঢুকে। তৌসির নিচে গেছে খাবার ট্রেগুলো রেখে আসতে। উজু সেরে নাঝা যখন ঘরে পা রাখে, দেখে তৌসির ততক্ষণে ফিরে এসেছে। ইদানিং নাঝা একটা বিষয় খুব স্পষ্ট করে টের পাচ্ছে। তৌসির বেশ দ্রুত ঘুমিয়ে পড়ার তাড়া দেখায়, অথচ বিয়ের পর প্রথম দিনগুলোতে সে তার সঙ্গীদের সাথে কত রাত অবধি জেগে থাকতো, টুকিটাকি গল্পে বা নিছক খুনসুটিতে সময় কাটাতো। এখন সে আড্ডার সময়টা কমে গেছে, হয়তো নাঝার জন্যই আড্ডাতে যায় না। তৌসির শান্তভাবে দরজাটা বন্ধ করে দেয়। কক্ষের একমাত্র আলোটাও নিভিয়ে দিতে ঘরটি প্রগাঢ় অন্ধকারে ডুবে যায়। মৃদু অন্ধকারে তৌসির নাঝার দিকে এগিয়ে আসে। তাকে কথা বলার সুযোগ না দিয়ে এক মুহূর্তের মধ্যে নাঝাকে আলতে করে কোলে তুলে নিয়ে এসে বিছানায় চলে আসে। নাঝাও বিনা বাক্য পেয়ে তৌসিরের উষ্ণ বুকের আশ্রয়ে মাথা রেখে চোখ বুজে নেয়। তৌসিরের শরীরের চেনা প্রিয় ঘ্রাণটা মন ভরে নিঃশ্বাসের সাথে টেনে নিতে থাকে। নাঝার মনের গভীরে একটি প্রশ্ন বহুক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা করা উচিত হবে কিনা সেই দ্বিধায় মন সায় দিচ্ছিল না, কিন্তু সন্দেহ নামক কীট একবার মনে ঢুকলে সহজে শান্তি মেলে না। শেষে অনেক দ্বিধা দ্বন্দ্বের পর তৌসিরের পক্ষ থেকে মাথা তুলে তার মুখের দিকে চেয়ে নাঝা মনের বিরুদ্ধে গিয়েও শেষমেশ প্রশ্নটি করে ফেলল। আচ্ছা তৌসির, আপনাদের পরিবারে কি কেউ তামিলের আছেন? তামিল শব্দটি শোনা মাত্র তৌসিরের দেহের অভ্যন্তরে মুহূর্তেই এক শীতল স্রোত বয়ে যায়। আর আগে তার দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। তার ইচ্ছে হয় নাঝাকে ঠাটিয়ে একটি চর বসিয়ে দিতে। কিভাবে সে প্রসঙ্গ তুলল, কিন্তু এমনটা করলে নাঝার সন্দেহ আরও বাড়বে।
এ চিন্তা মাথায় আসতেই তৌসির নিজেকে ইস্পাত কঠিন করে সামলে নেয়। মুখমণ্ডলের সামান্যতম উদ্বেগের ছাপও না ফুটে যথেষ্ট স্বাভাবিক থাকার ভান করে তৌসির উত্তর ধারণ করে, না, আমাদের বাড়িতে তেমন কেউ নাই। তৌসিরের এমন মিথ্যা উত্তরে নাছা চুপসে যায়। সে জানে শেখদার পরিবারের একজন তামিল বংশোদ্ভূত মানুষ আছেন, আর তৌসির সজ্ঞানে তাকে মিথ্যা বলছে। নাছা এখন নতুন এক বিপত্তিতে পড়েছে। যদি তৌসির কিছু একটা আজ করে নেয়, যদি তার জিজ্ঞাসা করার উদ্দেশ্য ধরে ফেলে, দ্রুত পরিস্থিতি সামাল দিতে এবং তৌসিরের মনোযোগ সেই সন্দেহ থেকে সরিয়ে অন্যদিকে ঘোরানোর জন্য নাঝা মরিয়া হয়ে একটা ফোন দিয়ে খুঁজতে শুরু করে। তখনই তার চোখ পড়ে তৌসিরের ওষ্ঠের দিকে, সুগঠিত ঠোঁটজোড়া। ঠোঁট দেখেই নাঝার মনে একটা দুষ্টি পরিকল্পনা জন্ম নেয়। দ্বিধা ঝেড়ে ফেলে সে তৌসিরের বুকে হাত দিয়ে ভর দিয়ে উঠে এবং তৌসিরের মুখের উপর মুখ নিয়ে আসে। নাঝাকে হঠাৎ এমন আগ্রাসী হতে দেখে তৌসিরের ভ্রু কুঁচকে আসে। বিস্ময় নিয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।